আমি যে কথা বললাম মৌলানা ভাসানী সম্পর্কে, যে চারটা পলিটিক্যাল ইকোনমিতে তিনি যে অভিজ্ঞতা সমৃদ্ধ নেতা, এরকম নেতা কিন্তু বাংলাদেশ কেন, এশিয়ায় কেন, আসলেও পৃথিবীতে নেই। এখানে কিন্তু একটু বাড়িয়ে বলা হয়নি। গৌতম বুদ্ধ বলছেন যে আমরা যে বাংলাদেশের জুলাই ব্যাখ্যা করব কলকাতায় বসে, আমরা তো তাদের ইতিহাসটা চর্চা করিনি। মৌলানা ভাসানী ছিলেন আসাম মুসলিম লীগের সভাপতি ও প্রাদেশিক পরিষদের সদস্য, তবে তিনি ক্ষমতার রাজনীতি না করে কৃষকদের সংগঠিত করতে মনোযোগী হন। আসামের হামিদনগরে তিনি ছিলেন পীর ও মুক্তিকামী কৃষক দরদী জননেতা, যার রেশ আজও খুঁজে পাওয়া যাবে। মৌলানা ভাসানী 1963 সালে তিনি একটা কথা বলেছিলেন, দেশ আজ ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমাদের মনে হয় মৌলানা ভাসানীর সেই উক্তি এখনো শেষ হয়নি, দেশ এখনো ক্রান্তিকালের মধ্যে দিয়ে চলছে। এই ক্রান্তিকালের মধ্যে আমাদের জন্ম, বিশেষ করে নিশ্চয়ই 63 সালের পরে আমার জন্ম হয়েছে, এবং সেই জন্য আমি বলছি যে এই ক্রান্তিকালের মধ্যে দিয়ে আমার জন্ম হয়েছে এবং এটা চলছে। সম্ভবত এই ক্রান্তিকালের মধ্য দিয়েও আমাদের মৃত্যু হবে, কিন্তু বাংলাদেশ এগিয়ে চলবে। এবং সেক্ষেত্রে মৌলানা ভাসানী হচ্ছেন এমন একজন নেতা যিনি আমাদের ইউরোপিয়ান পাওয়ার নলেজ এবং আলু খানের গোলকদাদার বাইরে বেরোতে সাহায্য করেন। আমাদের নিজস্ব যে চেতনা আছে, আমরা যে এই কয়েক হাজার বছর ধরে যে এইখানে সভ্যতার আলো জ্বালিয়েছি, যখন ইউরোপে আলো কায়েম ছিল না, ইংল্যান্ডের মতো রাষ্ট্রে কোনো সভ্যতাই ছিল না, মানুষ হয়তো কাপড় পরিচ্ছদ করার ব্যাপারটা ছিল না, তখন এখানে বিশ্ববিদ্যালয় ছিল। এবং সেই আলোর মশাল, সেই কৃষক সমাজ থেকে এটাকে যে আলোকানের গোলকদাতা থেকে বেরানোর যে সাহায্য করেছিলেন, মৌলানা ভাসানী হচ্ছে আমাদের জন্য এক্সাম্পল। আরেকটা বিষয়, মৌলানা ভাসানী হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি প্রায় 100 বছর বেঁচে ছিলেন এবং 4টি রাজনৈতিক কাঠামোতে বা পলিটিক্যাল ইকোনমির অভিজ্ঞতা সমৃদ্ধ। এটা হচ্ছে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে রাজনীতি শুরু করেছিলেন, কলকাতায় ছিলেন, তার মৃত্যুর মধ্য দিয়ে তিনি চলে আসলেন আসামে, অর্থাৎ কলোনিয়াল বেঙ্গল, কলোনিয়াল আসাম, কলোনিয়াল পাকিস্তান এবং বাংলাদেশ। আমরা অনেক সময় বলি কমলাপুর রেল স্টেশন এশিয়ার বড় সবচেয়ে বৃহত্তম রেল স্টেশন, এটা আমরা বাড়িয়ে বলার অনেক প্রবণতা আছে। কিন্তু আমি যে কথা বললাম মৌলানা ভাসানী সম্পর্কে, যে চারটা পলিটিক্যাল ইকোনমিতে তিনি যে অভিজ্ঞতা সমৃদ্ধ নেতা, এরকম নেতা কিন্তু বাংলাদেশ কেন, এশিয়ায় কেন, আসলেও পৃথিবীতে নেই। এখানে কিন্তু একটু বাড়িয়ে বলা হয়নি। এবং পৃথিবীর সব মেহনতি মানুষ তার নাম জানতেন তার সময়ে। আমরা ব্রিটিশ কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার পার্টি, লেবার পার্টি, ব্রিটেনে আমেরিকার যারা ওয়ার্কিং ক্লাসের পিপুল ছিলেন, তারা সবাই মৌলানা ভাসানীর নাম জানতেন। তো এই বলে আমি মৌলানা ভাসানী নিয়ে একটা কথা বলার চেষ্টা করছি। আমরা একটা এই সম্মেলনের উপলক্ষে আমরা কন্টেম্পোরারি হিস্টোগ্রাফির উপরে একটা মেসেজ দিতে চাই। সেটাই আমি বলছি যে আরেক পা এগুলেই সাবলটান ঐতিহাসিকগণ মৌলানা ভাসানীকে দেখতে পেতেন। সাবলটান স্কুলের প্রতিষ্ঠাতা রণজিৎ গুহ এবং তার শিষ্যরা দাবি করেন যে নিচু থেকে ইতিহাস নির্মাণের ক্ষেত্রে ঔপনিবেশিক যুগের কৃষক বিদ্রোহ একই সঙ্গে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন ও এলিট শ্রেণীর আধিপত্যের বিপরীতে কৃষকদের নিজস্ব স্বাধীন জগৎ নির্মাণের বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছিল। কখনো তা তিতুমিরের বিরুদ্ধে, বা সাঁওতালদের ফিরিঙ্গিদের হানা তীরধনুকে, অথবা নানকারদের আত্মসম্মান প্রতিষ্ঠার লড়াইয়ে তেবাগার সংগ্রামের তুষের আগুনের মতো থেমে থেমে নিয়মিত বিরতিতে এই কৃষক বিদ্রোহ জেগে উঠেছিল। অবিভক্ত বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোতে দেখা যাবে কৃষক বিদ্রোহের তীব্রতা ও জাজ তুলনামূলকভাবে বেশি ছিল। তদুপরি বাংলাদেশে উপনিবেশিক শাসন বিরোধী যেসব কৃষক বিদ্রোহ এবং পরবর্তীকালে যে কৃষক আন্দোলন হয়েছে, তারও একটা ধারাবাহিক ইতিহাস আছে। নিম্নবর্গের কনসাসনেস বা কৌম চেতনা সম্পর্কে রণজিৎ গুহের মতামত জ্ঞানেন্দ্র পান্ডে, পার্থ চট্টোপাধ্যায়, সুমিত সরকার, ডেভিড হার্ডিম্যান, শহীদ আমিন, দীপেশ চক্রবর্তী এবং আহমেদ কামালের লেখায় সমর্থন লাভ করে। অনেকে মনে করেন নিম্নবর্গের চেতনার উপর অধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে এদের অনেকেই ইমান ও নিশানকে গুলিয়ে ফেলেছেন। তাৎপর্যপূর্ণ হল যে 2012 সালের এপ্রিল মাসে সাবলটান স্কুলের অন্যতম প্রধান তাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায় প্রিন্সটন ইউনিভার্সিটিতে আফটার দ্য সাবলটান শিরোনামে এক বক্তৃতায় এই ইন্টেলেকচুয়াল প্রজেক্টের একরকম অবসান ঘোষণা করেছেন। তার নিজের জবানিতেই শুনুন, তিনি লিখেছেন, সাবলটান স্টাডিজ ওয়াজ এ প্রোডাক্ট অফ ইটস টাইম, এনাদার টাইম কলস ফর আদার প্রজেক্টস, আনকোট। অন্যদিকে দীপেশ চক্রবর্তী ও গৌতম ভদ্র মনে করেন যে 3টি আধুনিক আন্দোলন নিম্নবর্গের ইতিহাস তত্ত্বকে, ক্ষমতার সম্পর্কের সহজ সরল সমীকরণকে প্রশ্নবিদ্ধ করেছে এবং অনেক জটিল করেছে। এগুলো হলো প্রথমত পরিবেশবাদী বিতর্ক, দ্বিতীয়ত জেন্ডার বা লিঙ্গ বিতর্ক,
এবং তৃতীয়ত দলিতদের ক্ষমতায়ন ও রাজনীতি। দেখা যায় যে পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কৃষক সমাজের মধ্যে যেসব কৃষক বিদ্রোহ হয়েছে সেসব নিয়ে নিম্নবর্গীয় ঐতিহাসিকগণ কিছু কিছু ব্যতিক্রম বাদে বিস্তৃত কোনো অনুসন্ধান করেননি। দুঃখের বিষয়, এসব বিষয় খতিয়ে না দেখেই জীবনের শেষ দিকে রণজিৎ গুহ ফিরে গেছেন রবীন্দ্রনাথ ও রামমোহনের কাছে। 2009 সালে তিনি লিখলেন কবির নাম সর্বনাম, যার উপজীব্য ছিল গীতাঞ্জলি, বলাকা ও গীত বিতানের কিছু গান। 2010 সালে লিখলেন দয়া, রামমোহন রায় ও আমাদের আধুনিকতা। অন্যদিকে দীপেশ চক্রবর্তী জলবায়ু, পরিবেশ ও বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস লেখার গোলকদাদায় নিম্নবর্গের ইতিহাস চর্চা থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন, অথবা ইংরেজ প্রেমিক যদুনাথ সরকারকে খুঁজে পেয়েছেন কলোনিয়াল আর্কাইভসে। অন্যদিকে সাবল্টান ঐতিহাসিক গৌতম বুদ্ধ কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে সংঘটিত জুলাই অভ্যুত্থান ব্যাখ্যা করা খুবই কঠিন। ঐতিহাসিক হিসেবে কলকাতার একটি পত্রিকায় এই প্রবীণ ও প্রতিভাবান ঐতিহাসিকের কাছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান বা অভূতপূর্ব ঘটনাটির একটি ব্যাখ্যা দাবি করে। এ প্রসঙ্গে গৌতম বুদ্ধের জবাবটা ছিল খুবই কৌতূহল উদ্দীপক। তিনি উল্লেখ করেন যে 1947 সালের 14ই আগস্ট ঢাকার উচ্ছ্বাস নিয়ে ঐতিহাসিক আহমেদ কামাল সেকেন্ড ঈদ বলে প্রবন্ধ লিখেছিলেন। তাতে নানা প্রত্যাশার কথা ছিল, সেই প্রত্যাশাগুলো তো অসম্পূর্ণ। কৃষক প্রজাপাটির সব দাবি পূরণ হয়নি। ইনার পারমিট ও সিহট্টের বিভাজন নিয়ে আব্দুল হামিদ খান 30-এর দশকে কিভাবে ভাসানীচরের মৌলানা হয়ে ইসলামী সমাজে শান্তবাদের রাজনীতিকে দানা বাঁধাচ্ছেন সেই কথা তো আমরা ভালোভাবে জানিনি। অর্থাৎ গৌতম বুদ্ধ বলছেন যে আমরা যে বাংলাদেশের জুলাই ব্যাখ্যা করব কলকাতায় বসে, আমরা তো তাদের ইতিহাসটা চর্চা করিনি। সেজন্য আমি বলছি, সুতরাং সাবল্টান স্কুলের মিয়ে যাওয়া ইতিহাস পদ্ধতি নিয়ে জমজমাট বিতর্কের একটি পুনর্মূল্যায়ন প্রয়োজন। এজন্য অনেক বড় পরিসরে কাজ করতে হবে, যার পুরোটা এই প্রবন্ধে বা এই বক্তৃতায়, এমনকি তার একাংশ ধারণ করা সম্ভব নয়। এই চিন্তা থেকেই বৃহত্তর বাংলাদেশ ও আসামের বিভিন্ন অঞ্চলে ঔপনিবেশিক যুগের কৃষক বিদ্রোহ অভ্যুত্থানের কিছু কিছু বিষয়কে কেস স্টাডি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে মৌলানা ভাসানীর ভূমিকা খতিয়ে দেখা হবে। 20 শতকের 20, 30 ও 40-এর দশকে বর্তমান আসাম প্রদেশের কৃষক বিদ্রোহ আন্দোলনের ক্ষেত্রে এক উজ্জ্বল নাম মৌলানা ভাসানী। কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্যে জমিদারি প্রথার বিলোপ ও আসামের কুখ্যাত লাইন প্রথার বিরুদ্ধে মৌলানাকে ওই সময় দক্ষিণ এশিয়া জুড়ে এক নতুন পরিচয় এনে দিয়েছিল। কলকাতায় চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে রাজনীতি তার হাতেখড়ি হয়েছিল এবং 1925 সালে এই মহান নেতার মৃত্যুর পর তিনি পূর্ব বাংলার বিভিন্ন জনপদ ঘুরে একসময় আসামের ধুবড়ী এলাকায় চলে আসেন। উল্লেখ্য, এই অঞ্চলটি 1874 সালে বাংলা থেকে কেটে নবগঠিত আসাম প্রদেশকে উপহার দেওয়া হয়েছিল। যাই হোক, মৌলানা ভাসানী ছিলেন আসাম মুসলিম লীগের সভাপতি ও প্রাদেশিক পরিষদের সদস্য। তবে তিনি ক্ষমতার রাজনীতি না করে কৃষকদের সংগঠিত করতে মনোযোগী হন। আসামের হামিদনগরে তিনি ছিলেন পীর ও মুক্তিকামী কৃষক দরদী জননেতা, যার রেশ আজও খুঁজে পাওয়া যাবে। আরেকটা বিষয় ছিল মৌলানা ভাসানী তার জীবনের শেষ দিনে, মৃত্যুর প্রায় 5-6 মাস আগে তিনি গিয়েছিলেন ফারাক্কা মিছিলে, লং মার্চে।